টিভিএস পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান। প্রিয় দর্শক, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি নামে একটি ব্যাংক কার্যক্রম শুরু করেছে। এই ব্যাংকটির মালিকানায় সরকারের পৃষ্ঠপোষকতা রয়েছে। আমরা জানি যে পাঁচটি ব্যাংকের একটা সম্মিলিতভাবে একটা ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। এই ব্যাংকগুলোর ইতোমধ্যে লাইসেন্স পেয়েছে, অনুমোদন পেয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। যারা আমানত রেখেছিলেন তাদের 2 লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত পাওয়ার ব্যাপারে সরকারি একটা সিদ্ধান্ত রয়েছে ইন্স্যুরেন্সের আওতায়। এইসব বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের প্রধান অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান। জনাব আশিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস পডকাস্টে। ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ইনভাইটিং। জি, আমরা শুরুতেই বলছিলাম যে ব্যাংকের ফরমেশনটা নিয়ে কথা বলছিলাম। একজন অর্থনীতিবিদ হিসেবে আপনি আসলে এটাকে কিভাবে দেখছেন? থ্যাংক ইউ। আসলে মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যাটা একটু রিফ্লেক্ট না করলে আমরা এই সমাধানটাকে বোঝার চেষ্টা করতে পারবো না। মূল সমস্যাটা আপনারা জানেন যে কিছুদিন আগেও আমরা দেখেছি যে এনপিএল 35% চলে গিয়েছে নন পারফর্মিং লোন, অর্থাৎ 18 লক্ষ কোটি টাকার যে আমাদের ঋণ দেওয়া হয়েছে তার 6.5 লক্ষ কোটি টাকা, 6,40,000 কোটি টাকা এখন নন পারফর্মিং লোন। এবং এই 5টা ব্যাংকের মধ্যেই মনে হয় 1,40,000 কোটি টাকা এনপিএল আটকে আছে। তো এই মার্জার বলেন, ব্যাংক লিকুইডেশন বলেন, ব্যাংক রেজলিউশন বলেন, প্রত্যেকটা পদক্ষেপই হচ্ছে এই ব্যাংকিং সেক্টরের ব্যালেন্স শিট থেকে এই এনপিএল এর সমস্যাটা সমানোর একটা উপায়। এখন প্রবলেম হচ্ছে যে এই মাত্রাটা বুঝতে হবে যে কস্টটা কি। এই যে আমরা কথায় বলে দিচ্ছি যে নন পারফর্মিং লোন 35%, রাইট? তো এটার প্রবলেমটা কি? যদি ব্যাংকের ব্যালেন্স শিটে 6.5 লক্ষ কোটি টাকা এনপিএল থাকে, তাহলে ব্যাংকিং সেক্টর ইন্টারেস্ট রেট কখনো কমাতে পারবে না। এটা হচ্ছে ওয়ান। ইন্টারেস্ট রেট এবং ডিপোজিট রেটের মধ্যে একটা বড় পার্থক্য থাকবে। দ্বিতীয় হচ্ছে ইন্টারেস্ট রেট যদি কমাতে না পারে, ইনভেস্টমেন্ট একটা লো ইনভেস্টমেন্ট ইকুইলিব্রিয়ামে অর্থনীতি আটকে যাবে। বিকজ 15, 16, 18% ইন্টারেস্ট রেট দিয়ে বিনিয়োগ করা সম্ভব না। তৃতীয় হচ্ছে যদি ব্যাংকিং ব্যালেন্স শিটে 6.5 লক্ষ কোটি টাকা এনপিএল থাকে, তাহলে ব্যাংক দুইটা প্রবলেম ফেস করে। একটা হচ্ছে সলভেন্সি প্রবলেম, আর একটা হচ্ছে লিকুইডিটি প্রবলেম। বোথ সলভেন্সি এন্ড লিকুইডিটি প্রবলেমে তার পিরিয়ড অফ মাঝে মাঝে প্রায় বাংলাদেশ ব্যাংকের কাছে গিয়ে টাকা চেতে হবে। তখন বাংলাদেশ ব্যাংকের টাকা ছাপিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই, এবং ওইটা দিলে ইনফ্লেশন হবে। এবং তাহলে কি হয়? তাহলে আপনি 3টা সিনারিও দিচ্ছেন: হাই ইন্টারেস্ট রেট, লো ইনভেস্টমেন্ট, হাই ইনফ্লেশন, এবং তার কারণে অর্থনীতি একটা লো গ্রোথ ইকুইলিব্রিয়ামে আটকে যাবে। সো অল্প কথায় যদি বলি, এই 6.5 লক্ষ কোটি টাকা এনপিএল যদি ব্যাংকিং সেক্টরের ব্যালেন্স শিটে থাকে, আমরা একটা হাই ইন্টারেস্ট রেট, হাই ইনফ্লেশন, লো ইনভেস্টমেন্ট, লো গ্রোথ একটা ইকুইলিব্রিয়ামে আটকে যাব। এখন কথা হচ্ছে এই এনপিএল আমরা কিভাবে কমাবো? এই এনপিএল কমানোর অনেকগুলো ওয়ে আছে। একটা হচ্ছে সহজ কথা, রাইট অফ করে দেওয়া। 2 লাখ টাকা ডেপোজিটারের হাতে দিয়ে ডেপোজিটারকে বাসায় ফেরত পাঠানো। বাট সেই ধরনের টোটাল ডেপোজিট ইন্স্যুরেন্স বাস্তবায়ন করার মতো ক্যাপাসিটিও বাংলাদেশের নেই, কারণ ইটস নিউ কনসেপ্ট। এবং পুরাটা ডিপোজিট দিয়ে করলেও হবে না, কারণ দেখা যাবে ব্যাংকিং সেক্টরের উপরে মানুষের আস্থার একটা ঘাটতি আসবে। তাহলে ডিপোজিট ইন্স্যুরেন্স একটা মাধ্যম। দ্বিতীয় হচ্ছে যারা এনপিএল করেছে তাদের ব্যাংকিং সেক্টর থেকে বের করতে হবে, এবং ব্যাংকিং সেক্টরে মানুষের আস্থা ফেরত আনতে হবে, এবং বেসরকারি বিনিয়োগ ফেরত আনতে হবে। এবং এই মার্জারটা এই 3টা জায়গায় যদি ইফেক্টিভলি করা যায়, করা যাবে কিনা আমি জানি না, বাট ইফেক্টিভলি যদি করা যায়, এই 3টা অ্যাডভান্টেজ আপনি পাচ্ছেন। প্রথম অ্যাডভান্টেজ, যারা ব্যাংকগুলা লুট করেছে তাদেরকে আপনি ব্যাংকিং সেক্টর থেকে বের করে দিচ্ছেন। দ্বিতীয় সেক্টর হচ্ছে এই এনপিএল তো 1.5 লাখ কোটি আপনি 5টা ব্যাংকের ব্যালেন্স শিটে রাখতে পারবেন না, রাইট? আপনার এই 1.5 লাখ কোটি আইদার একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির উপরে ট্রান্সফার করতে হবে বা টোটালি রাইট অফ করতে হবে। যখন আপনি 1.5 লাখ কোটি টাকা আইদার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দেন বা রাইট অফ করেন, তখন ব্যাংকিং সেক্টরে আবার ইনভেস্টমেন্ট আসবে। তৃতীয় হচ্ছে আপনি যখন ব্যাংকিং সেক্টর থেকে এনপিএলটা সরাতে পারবেন, তখন আপনি ইন্টারেস্ট রেটও কমাতে পারবেন, এবং সেটার কারণে ফিউচারে বিনিয়োগও হতে পারে। সো রাইটলি ডান, ইউ ক্যান গেট নিউ ইনভেস্টার্স, you can get rid of bad investors, এবং you can restore confidence in the banking sector. এবং এরকম উদাহরণ আছে পৃথিবীর বিভিন্ন দেশে।
ব্যাংকিং সেক্টরে যখন হাই এনপিএল তৈরি হয়, গ্রিসে তো 40টা ব্যাংকে 4টা ব্যাংকে নামানো হয়েছে, আমরা তো 5টা ব্যাংকে একটা করছি। জি বাংলাদেশে এটা করলেও অনেক বেশি ব্যাংক থাকবে। বাংলাদেশে আমি একজন অর্থনীতিবিদ হিসাবে মনে করি না 30টা ব্যাংকের উপরে প্রয়োজনীয়তা আছে, কিন্তু দ্যাট উড নিড মার্জার্স অ্যান্ড অ্যাকিউজিশন, দ্যাট উড নিড অনেক ধরনের অ্যাকিউজিশন, এক ব্যাংক আরেক ব্যাংককে অ্যাকোয়ার করার একটা ব্যাপার থাকতে পারে, সিনার্জি তৈরি করার ব্যাপার থাকতে পারে। বিকজ আলটিমেটলি আপনার যদি ব্যাংকিং সেক্টরে গুড গভর্নেন্স প্রতিষ্ঠিত করতে হয়, ব্যাংকিং সেক্টরে এনপিএল রেখে আপনি এই গুড গভর্নেন্স প্রতিষ্ঠিত করতে পারবেন না। তো দিস মার্জার ইজ আ ওয়ে টুয়ার্ডস দ্যাট, বাট এক্সিকিউশন ইজ ফান্ডামেন্টাল। এক্সিকিউশনটা ঠিকভাবে করতে হবে। জি আমি একটু মানে এই ফান্ডামেন্টাল জায়গা থেকে একটু জানতে চাই। এই যে বলা হচ্ছে 2 লাখ টাকা করে আমানতকারীদের দেওয়া হবে, এই যে এদিকে গভর্নমেন্ট হচ্ছে 20,000 কোটি টাকা দিচ্ছে আমানতকারীদের, ইয়ে থেকে 15,000 কোটি টাকা হবে। এখন যদি সব আমানতকারী এই 2 লাখ টাকা করে নিয়ে চলে যায়, ব্যাংকের কি আসলে আবার মূলধন সংকটে পড়বে কিনা? আবারও বাংলাদেশ ব্যাংক বা সরকারের কাছে যে বলবে কিনা আমাকে টাকা দাও, আমি ফাংশন করতে পারছি না, এরকম কোনো ক্রাইসিস তৈরি হবে কিনা? দেখেন, এইটাই আমি বলার চেষ্টা করছি যে এই মার্জারটা যদি ইফেক্টিভলি এক্সিকিউট করা যায়, তাহলে ব্যাংকিং সেক্টরে এবং এই ব্যাংকগুলোর ভেতরে কনফিডেন্স আসবে। এবং আপনি আলটিমেটলি কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন সরকার যেন এইটাকে কোনো হোয়াইট এলিফ্যান্ট না বানায়, সরকার যেন এই ব্যাংকটাকে সম্পূর্ণ বেসরকারি সেক্টরের হাতে তুলে দিতে পারে। অর্থাৎ বাংলাদেশ সরকারের এই ব্যাংকের শেয়ার যেন জিরোতে নেমে আসে, এবং এটা তখনই সম্ভব যখন আপনি বেসরকারি ইনভেস্টমেন্ট এই ব্যাংকে আনতে পারবেন। এই কাজটাই 2008-এ ব্রিটেন, ইউকে এবং ইউরোপে হয়েছে, যে প্রথমে তারা ব্যাংক ন্যাশনালাইজ করেছে এবং ব্যাংকগুলোর কনফিডেন্স রিস্টোর করার পরে এবং ফাংশন রিস্টোর করার পরে সেই ব্যাংকগুলোকে প্রফিটে আবার প্রাইভেট সেক্টরে বিক্রি করে দিয়েছে। তো আগামী 3 বছরের চ্যালেঞ্জ হবে এই সম্মিলিত ব্যাংকটাকে, অর্থাৎ মার্জড ব্যাংকটাকে, তার বেসরকারি খাতের কনফিডেন্স আনতে হবে, লেন্ডিং অ্যাক্টিভিটি শুরু করতে হবে এবং এটাকে একটা প্রফিটেবল রূপে নিয়ে এসে কমপ্লিট প্রাইভেট সেক্টরের হাতে তুলে দিতে হবে। এই জায়গায় ম্যানেজমেন্ট ইজ ভেরি ফান্ডামেন্টাল, এক্সিকিউশন ইজ ভেরি ফান্ডামেন্টাল। এই জন্য সম্পূর্ণ ডেপোজিটারদের 2 লাখ টাকা দিয়ে বিদায় দিতেও দরকার নেই। ডেপোজিটাররা যদি মনে করে যে না, আমি এখন ডেপোজিট ইন্স্যুরেন্স ক্লেম করবো না, আমার 50 লাখ টাকা ডেপোজিট আছে, আমি কেন 2 লাখ টাকা নিয়ে বাসায় যাব? রাইট, ইউ ক্যান আস্ক ইয়োরসেলফ দ্য কোয়েশ্চেন। যদি তার আস্থা থাকে যে না, এই ব্যাংকটা তো ঘুরে দাঁড়াতে পারে, তাহলে সে ডেপোজিট ইন্স্যুরেন্স ক্লেম করবে না। ক্লেম না করলে তো সরকারেরই লাভ, সিস্টেমের লাভ, সিস্টেমের উপর যদি তার কনফিডেন্স থাকে। সো ব্যাংকিং সেক্টরের সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স। ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স সুশাসনের মাধ্যমে আসবে। সেই সুশাসনটা যদি প্রতিষ্ঠিত করতে পারে এবং এইখানে যদি বেসরকারি বিনিয়োগ আনতে পারে, আমি মনে করি পৃথিবীর অনেক জায়গায় মার্জ ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে, এটাও ঘুরে দাঁড়াতে পারে। বাট এক্সিকিউশন ইজ কি। আপনি বিনিয়োগের কথা বলছিলেন যে বেসরকারি বিনিয়োগ, আমরা দেখছিলাম এইসব ব্যাংকে যারা বিনিয়োগ করেছিলেন বেসরকারি উদ্যোক্তারা, শেয়ার বাজার থেকে সাধারণ বিনিয়োগকারী তাদের শেয়ার কিন্তু বাজেয়াপ্ত হয়ে গেছে। তো এইটা কি আবার ফের বিনিয়োগের জন্য কনফিডেন্ট লুজ করবে কিনা, এটা একটা বিষয় যেমন রয়ে গেছে। সেই সাথে যা এক্সিস্টিং ব্যাংকিং সেক্টরে যারা আছেন তাদের জায়গা থেকে ওই সব জায়গায় বিনিয়োগ না করে আবারও একটা দোলাচলে রয়েছে এরকম কোন প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে, এটা আপনি কি আসলে কিভাবে দেখছেন যে আসলে কি পসিবল? না, এখানে তো দুইটা ডাইনামিক্স তৈরি হচ্ছে। যে বিনিয়োগকারীরা বিনিয়োগ হারিয়েছে তাদের একটা এডুকেশন হচ্ছে যে না, আমি যদি খারাপ ব্যাংকের শেয়ার কিনি, ইট ক্যান গো ডাউন টু জিরো। অর্থাৎ আগামী দিনগুলোতে আপনি দেখবেন এখন অনেকগুলা ব্যাংকে যেখানে ডিপোজিট বাড়ছে তারা কিন্তু খুব অল্প ইন্টারেস্ট রেট দিচ্ছে, কিন্তু ডিপোজিট বাড়ছে কারণ তারা মনে করছে না এই ব্যাংকগুলোর সুশাসন আছে, তাই আমি যদি 2% কমও ইন্টারেস্ট রেট পাই আমার ফিক্সড ডিপোজিটে, অসুবিধা নেই, ব্যাংকগুলো সেফ। অর্থাৎ এই যে সেফটি ডিভিডেন্ড, এই সেফটি ডিভিডেন্ডটা প্রতিষ্ঠিত হলেই এইসব ব্যাংকে আবার ইনভেস্টমেন্ট আসবে। এখন এই জায়গাটাই আমি বলছি যে পৃথিবীতে যেই 5টা ব্যাংকের মূলধন চলে গিয়েছে, শেয়ার প্রাইস জিরো হয়ে গিয়েছে, ওই 5টা ব্যাংক তার এক্সিস্ট করে না। দিস ইজ আ নিউ ব্যাংক, a new bank with old customers, with assets, with government supporting it, with 20,000 crore taka. Now the question is that enough? এটাই হচ্ছে প্রশ্ন, ম্যানেজমেন্টের প্রশ্ন, that can they turn around? এই 5টা ব্যাংকে একসময় এক্সিম ব্যাংকে অনেক গার্মেন্টস ব্যবসায়ী ছিল,
রাইট? এই গার্মেন্টস ব্যবসায়ীকে কি আপনি এই সম্মিলিত ব্যাংকে আনতে পারবেন? অন্যান্য ব্যাংকে যারা ছিল কাস্টমার তাদেরকে এই ব্যাংকে আনতে পারবেন যদি ইউ ক্যান উইন ব্যাক ইউর কাস্টমার। যে ব্যাংকের কাস্টমার গুলি ভয়তে অন্য জায়গায় চলে গিয়েছে, তাহলে ব্যাংকটা ঘুরে দাঁড়াবে। দিস ইজ ওয়্যার দ্য ম্যানেজমেন্ট এর একটা অ্যাসিড টেস্ট হবে যে তারা এই জন্যই বলে বাজে ম্যানেজমেন্ট হলে দিস উইল টার্ন ইনটু আনাদার স্টেট ওন ব্যাংক, আর একটা হোয়াইট এলিফেন্ট। আর যদি ভালো ম্যানেজমেন্ট হয় তাহলে বিদেশে দেখা গিয়েছে যে 3-4 বছরে ব্যাংকটাকে প্রফিটেবল করে শেয়ার প্রাইস হাই করে বিদেশি স্টেক হোল্ডারের কাছেও বিদেশ চলে যেতে পারে। আমাদের দেশে ব্যাংকিং সেক্টরের দাম এখন যেভাবে কমেছে ইন টার্মস অফ প্রাইস, ফরেন ইনভেস্টার্স মাইট থিঙ্ক যে না ঠিক আছে, ইটস আন্ডার ভ্যালুড মার্কেট, আমি এখন লেট মি বাই ইট নাও, আমি বেশি প্রফিট করে 10 বছর পর বের হয়ে যেতে পারবো। হতেই পারে। আপনি নগদ বলেন, আপনি ইসলামী ব্যাংক বলেন, আপনি সম্মিলিত এই ব্যাংক বলেন, তাদের এই যে এইসব জায়গায় ফরেন ইনভেস্টমেন্ট এসে 10 বছর পর দে ক্যান মেক মানি প্রোভাইডেড দে নো দ্যাট যে গভর্নেন্স রিফর্মটা এখন হচ্ছে, আগামী পলিটিক্যাল গভর্নমেন্ট তো সেই গভর্নেন্স রিফর্মকে ওন করবে এবং ওন করে বেটার ম্যানেজমেন্টের মাধ্যমে এই ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়া করাবে। হোয়াট ইউ ক্যানট ডু, 6.5 লক্ষ কোটি টাকা এনপিএল ব্যাংকিং সেক্টরের ব্যালেন্স শিটে রেখে আপনি ইন্টারেস্ট রেট কমাতে পারবেন না, আপনি ইনফ্লেশন কমাতে পারবেন না, আপনি বিনিয়োগ বাড়াতে পারবেন না, আপনি প্রবৃদ্ধি বাড়াতে পারবেন না। এই এনপিএল কে হেড অন টাফ ডিসিশন নিয়ে, সব ডিসিশনেরই ট্রেড অফ আছে, বাট আপনার এই টাফ ডিসিশন নিয়ে এই এনপিএলটাকে ম্যানেজ করতে হবে। মালয়েশিয়াতে 98-তে এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পর এনপিএল 30-35% কাছে চলে গিয়েছিল। সেই জায়গাতে মালয়েশিয়া ঘুরে দাঁড়িয়েছে। পৃথিবীর অনেক দেশে হাই এনপিএল সিচুয়েশন থেকে 5-10 বছরে দেশ ঘুরে দাঁড়াতে পারে। আমরা যদি গ্লোবাল লেসেন্স গুলি ইন্টারনালাইজ করতে পারি, রাইট লেসেন্স গুলি, আমরাও এই এনপিএল ক্রাইসিস থেকে 5-10 বছরের মধ্যে ঘুরে দাঁড়াতে পারবো। আমি আর দুইটা বিষয় আপনাকে প্রশ্ন করবো। একটা হচ্ছে এই ব্যাংকগুলো, 5টা ব্যাংকের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, কর্মচারী কর্মকর্তা রয়েছে, এই জায়গাগুলোকে আসলে কিভাবে গভর্নমেন্ট এখন ব্যবস্থা করবে? কারণ অনেক লোকের কর্মসংস্থানের ইস্যুস রয়েছে, তারা আন্দোলন করতে পারে, বিভিন্ন ধরনের ইস্যু রয়েছে। এইটাকে আপনি আসলে কিভাবে মনে করছেন যে মিটিগেট করা যায়? টু বি অনেস্ট, এখানে গোল্ডেন হ্যান্ডশেক দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, কারণ ব্যাংকের তো ফান্ডই নাই, কিভাবে ব্যাংক এখন গোল্ডেন হ্যান্ডশেকের দিকে যাবে? এই জায়গায় সরকারের হয়তো সাবসিডি দিতে হতে পারে, কিন্তু আসলে ব্যাংক বন্ধ হয়ে গিয়েছে, চাকরি অনেকের চলে যাবে, এটাই স্বাভাবিক। এইখানে প্রত্যেকটা পলিসির একটা ট্রেড অফ থাকে, কস্ট থাকে। এটা আপনি জানেন, দের ইজ নাথিং কল দ্য ফ্রি লাঞ্চ। আপনি সমস্যা সমাধান করবেন না, প্রবলেম অনেক বড় হবে। সমাধান করতে যাবেন, তখনও কিছু প্রবলেম ফেস করবেন। আপনি বনানীতে যদি এক্সিম ব্যাংকের ব্রাঞ্চ থেকে থাকে, ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ থেকে থাকে, বনানী 11-র উপরে, এখন তো সম্মিলিত ব্যাংকের 5টা ব্রাঞ্চ থাকবে না, একটাই থাকবে, রাইট? এক্স্যাক্টলি। তো তাহলে 4টা ম্যানেজারের চাকরি সরাতে হবে, 4টা ব্রাঞ্চ বন্ধ করতে হবে। এটা তো আপনার কোনো আদমজি জুট মিল যখন বন্ধ করা হয়েছিল তখন মানুষ বলেছে এখানে 20,000 এমপ্লয়মেন্ট হারাবে। আজকে আদমজি জুট মিলের ওইখানে যান, দেখেন গিয়ে নতুন এত ইন্ডাস্ট্রি হয়েছে, মনে হয় 50,000-এর উপরে চাকরি শুধু ওইখানেই আছে। অর্থাৎ একটা পলিসি ডিসিশন নেওয়ার সময় মনে হয় যে না, এটার ইমিডিয়েট কিছু কস্ট আছে, বাট এটার লং রান অনেক বেনিফিটও আছে। সো বর্তমান কস্টের সাথে লং রান বেনিফিটের একটা মানে ব্যালেন্স করে আপনার সিদ্ধান্তগুলো নিতে হবে। আমরা একটু জানতে চাই যে এখন যে 5টা ব্যাংকের আইডেন্টিটি একটা ব্যাংকে গেল, সেই ক্ষেত্রে এনপিএল গুলো যারা ঋণ খেলাপি তাদের কাছ থেকে এই টাকাগুলো তোলার প্রক্রিয়াটা আরেকটু জটিল হলো কিনা? আচ্ছা, এইখানে আমি একটা প্রশ্ন করি যে এনপিএল কে আপনার 2 ভাগে ভাগ করতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে লেগেসি এনপিএল, ব্যবসা করতে গিয়ে আমি সমস্যায় পড়লাম এবং সেই সমস্যাটা আমি সমাধান করতে পারিনি। সেই জায়গাটায় সাধারণত লেগেসি এনপিএল আপনার অ্যাড্রেস করা হয় কোল্যাট্রাল বিক্রি করে দিয়ে। এখন সেই কোল্যাট্রালটা কে বিক্রি করবে? ব্যাংকও বিক্রি করতে পারে, বা সেই এনপিএলটা যদি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে বিক্রি করা হয়, সেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিও সেটা বিক্রি করে যতটুকু উদ্ধার করা যায় করবে। সেটা একটা ব্যাপার, লেগেসি এনপিএল। আর একটা হচ্ছে ফ্রডুলেন্ট এনপিএল, অর্থাৎ যেটা এসালম করেছে বা বেক্সিমকো করেছে বা অন্যান্যরা করেছে, যে আমি ব্যবসা না করে আমি টাকা পয়সা বিলিয়নস অফ ডলার বিদেশে পাঠিয়ে দিয়েছি, এবং এই ইকোনমিক অলিগার্করা বিদেশে এখন লাক্সারিয়াস লাইফ লিড করছে সিম্পলি লোন ফ্রড করে। এই জায়গার প্রবলেমটা হচ্ছে, আপনিও জানেন যে এইসব জায়গায়, বেশিরভাগ জায়গায়
কোনো কোল্যাট্রাল নেই এই এনপিএল, বা থাকলেও খাতা কলমে আছে। অর্থাৎ এই এনপিএল গুলোর কোনো মার্কেট ভ্যালু নেই। এখন এই জায়গাটায় বিদেশে কি করা হয়? বিদেশে এই ব্যক্তিগুলোকে পানিশ করার জন্য ইন্টারন্যাশনাল ল ফার্ম হায়ার করা হয় এবং ইন্টারন্যাশনাল ল ফার্ম দিয়ে বিদেশের অ্যাসেট ফ্রিজ করা হয় এবং এক ধরনের অ্যাসেট ট্রেসিং করে অ্যাসেট রিকভারি করার চেষ্টা করা হয়। আনফর্চুনেটলি এই ব্যাপারে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল, যার কারণে আমরা লন্ডনে দেখেছি 200 মিলিয়ন পাউন্ডের বাড়ি জব্দ হয়েছে, বাট এর থেকে বেশি আর কিছু এই পর্যন্ত করা হয়নি। আপনি $20 বিলিয়ন থেকে $18 বিলিয়ন ব্যাংকিং সেক্টর থেকে চুরি হলো, অথচ আমরা $100 মিলিয়ন একটা ফান্ডও করতে পারিনি, যেটা দ্বারা আমরা ইন্টারন্যাশনালি নাম্বার 1 ল ফার্ম গুলাকে হায়ার করে এই যারা ফ্রডুলেন্ট এনপিএল করেছে তাদেরকে আমরা একটা পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করবো ইন্টারন্যাশনাল জুরিসডিকশনে। এই জায়গায় একটা দুর্বলতা আছে, কারণ যারা ফ্রড প্রজেক্ট চলে গিয়েছে তাদের তো আপনি অ্যাসেট প্রুফ করে কিছু পাবেন না, তারা দেখা যাবে কাগজ বানিয়ে আপনাকে কোল্যাট্রাল দিয়েছে। তো এই জায়গাটায় আমি মনে করি আগামী দিনে অনেক কাজ করার জায়গা আছে। উই মাস্ট হায়ার ইন্টারন্যাশনাল ল ফার্মস যারা ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় অ্যাসেট ফ্রিজ করতে পারে এবং রিকভার করতে পারে। ইটস এ লেন্দি প্রসেস, বাট আপনি এইটুক চিন্তা করেন, বাংলাদেশ থেকে লোন চুরি করে, লোন জালিয়াতি করে আমি যদি কানাডায় বা সিঙ্গাপুরে বা দুবাইতে শান্তিতে না থাকতে পারি, তাহলে লোন জালিয়াতি করে বিদেশ পালিয়ে যাওয়ার প্রবণতা কমবে। অর্থাৎ ফিউচার জেনারেশনকে যদি একটা মেসেজ দিতে হয়, আগামী দিনের এন্টারপ্রেনারদের যদি একটা মেসেজ দিতে হয়, আমি মনে করি ইন্টারন্যাশনাল অ্যাসেট রিকভারিকে প্রাধান্য অবশ্যই ব্যাংকিং সেক্টরে দিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিবিএস পডকাস্টে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি।